7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর চূড়ান্ত রায় আজ, আশাবাদী হোয়াইট হাউস। পুনর্বহাল হলে বিশৃঙ্খলার আশঙ্কা আইনজীবীদের। অধিকৃত পশ্চিম তীরে নতুন 4000 বসতি নির্মাণের বিতর্কিত প্রস্তাব ইসরায়েলি পার্লামেন্টে পাশ, ফিলিস্তিনের তীব্র নিন্দা, রাজনৈতিক সমাধানের পথ রুদ্ধ হওয়ার শঙ্কা। এবং সিরিয়া বিষয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলো ভুল নীতি অবলম্বন করে আসছে অভিযোগ আসাদের। সংকট শুরুর পর থেকে 13,000 বন্দীকে ফাঁসিতে ঝোলানোর অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে আজ চূড়ান্ত রায় দেবেন আদালত। সোমবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতে সরকারের পক্ষ থেকে জমা দেয়া 15 পাতা নথিতে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে আইনসম্মত বলে উল্লেখ করা হয়। আজ স্থানীয় সময় বিকেলে এই বিষয়ে যুক্তি তুলে ধরা হবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। রায় সরকারের পক্ষে আসবে বলে আশাবাদী হোয়াইট হাউস। তবে ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে দেশে আবারও বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। দায়িত্ব গ্রহণের পর মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ থেকে শুরু করে অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞা সহ প্রায় প্রতিটি পদক্ষেপেই দেশ জুড়ে তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবু নিজের অবস্থানে অনড় তিনি। যে করেই হোক যুক্তরাষ্ট্রকে সব ধরনের ঝুঁকিমুক্ত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠকে সন্ত্রাসবাদকে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে কোনো মূল্যে আমরা চরমপন্থীদের দমন করব। মিত্রদের সঙ্গে নিয়ে আমরা বিশ্বকে সন্ত্রাস মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। ন্যাটো জোটের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু জোটের সব সদস্যকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনীয় অর্থ দিতে হবে। এদিকে মঙ্গলবারে নির্ধারিত হচ্ছে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ভাগ্য। গত শুক্রবার ওয়াশিংটন রাজ্যের ফেডারেল বিচারক জেমস এল রবার্ট ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ সাময়িকভাবে আটকে দেন। পরদিন শনিবার বিচার মন্ত্রণালয় এ রায়ের বিরুদ্ধে আপিল আদালতের দ্বারস্থ হলেও প্রাথমিকভাবে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ বহাল রাখা হয়। এ বিষয়ে পক্ষ বিপক্ষের যুক্তিতর্ক শোনার পর 3 জন ফেডারেল বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত রায় দেবেন আজ। এ রায়কে সামনে রেখে সোমবার ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় বহাল করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে বিচার মন্ত্রণালয়। একই দিন হোয়াইট হাউস জানায় আদালতের রায় সরকারের পক্ষে আসার বিষয়ে তারা আশাবাদী। মার্কিনদের স্বার্থের কথা বিবেচনা করেই নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সবার আগে দেশের নিরাপত্তার কথা ভাবেন, আর তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া অধিকাংশ অঙ্গরাজ্যের বিচার বিভাগ সরকারি উদ্যোগের পক্ষে রয়েছে। সান ফ্রান্সিসকোর 9ম সার্কিট আপিল আদালতের রায়ের অপেক্ষায় যখন সারা বিশ্ব, তখন ভ্রমণ নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশটি স্থায়ীভাবে বহাল রাখার দাবি জানিয়েছেন ওয়াশিংটন ও মিনেসোটা রাজ্যের আইনজীবীরা। ট্রাম্পের নির্বাহী আদেশ পুনর্বহাল করা হলে দেশে বড় ধরনের গোলমাল বেঁধে যেতে পারে বলে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে পাইপলাইন প্রকল্পের বিরোধিতা করে সোমবার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ করে শত শত মার্কিন। এই প্রকল্প বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের পরিবেশ বিপর্যয় ও বিভিন্ন অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তারা অবিলম্বে এই বিষয়ক ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিলের দাবি জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাজ্য সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার বিষয়ে তীব্র বিরোধিতা করেছেন স্পিকার জন বার্কো। ট্রাম্পকে পার্লামেন্টে আমন্ত্রণ জানাতে চান না বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষণের বিরুদ্ধে পার্লামেন্ট সদস্যদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বার্কো এ কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মার্কিন প্রেসিডেন্টের আসন্ন এ সফরকে কেন্দ্র করে 163 জন পার্লামেন্ট সদস্য ট্রাম্পকে ভাষণ দেওয়ার সুযোগ না দিতে স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বার্কো বলেন, পার্লামেন্টে একজন বিদেশি নেতার ভাষণ দেওয়ার সুযোগটি অধিকার নয়, বরং তা অর্জিত সম্মান। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জায়গা দখল করে নির্মাণ করা 4000 বসতির বৈধতা দিতে একটি বিতর্কিত প্রস্তাব পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট। তবে এ আইনের তীব্র সমালোচনা করে ইসরায়েলের আইন বিশেষজ্ঞরা বলেছেন, প্রস্তাবটি দেশীয় ও আন্তর্জাতিক আইনে বৈধতা পাবে না। আর ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, এই আইনের মাধ্যমে ইসরায়েল তাদের জমি চুরিকে বৈধতা দিতে যাচ্ছে। ইসরায়েলের এ পদক্ষেপ রাজনৈতিক সমাধানের পথ রুদ্ধ করে দেবে বলে মত ফিলিস্তিনিদের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর একের পর এক নতুন বসতি গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করছে ইসরায়েল। এরই অংশ হিসেবে সোমবার বসতি সংক্রান্ত একটি বিতর্কিত আইন পাশ করে দেশটির পার্লামেন্ট। ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানাধীন জমিতে নির্মিত 4000 ইহুদি বসতিকে বৈধতা দিতেই এই আইন পাশ করা হয়। পার্লামেন্টের 60 সদস্যের মধ্যে 52 জনই প্রস্তাবটির পক্ষে ভোট দেন। নতুন ওই আইনে ইহুদি বসতি নির্মাণের জন্য অধিকৃত এলাকার ফিলিস্তিনি জমির মালিকদের অর্থ কিংবা বিকল্প জমি ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। তবে আইনটির তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র জানান, এই আইন পাশের মাধ্যমে ইসরায়েল তাদের ভূমি চুরিকে বৈধ করার চেষ্টা করছে। তাদের এমন পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল সংকটের রাজনৈতিক সমাধানের পথ রুদ্ধ করে দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরায়েলের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও বিতর্কিত আইনটির তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, প্রস্তাবটি দেশীয় ও আন্তর্জাতিক আইনে বৈধতা পাবে না। প্রস্তাবটি দেশীয় ও আন্তর্জাতিক কোনো আইনেই বৈধ নয়। এটি ইসরায়েলের বর্তমান সম্পত্তি অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। আইন সবসময় সম্পদের অধিকারকে বৈধতা দেয়, দখলকে নয়। আইনটি চলমান সহিংসতা উস্কে দেওয়ার পাশাপাশি আরো বেশি বৈষম্য তৈরি করবে। ইসরায়েল সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল অ্যাভিচাই ম্যান্ডেল ব্লিটো। প্রস্তাবটিকে অসাংবিধানিক হিসেবেও আখ্যায়িত করেন তিনি। এমন পদক্ষেপের মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইরানের তীব্র সমালোচনা করেন তিনি। পরিষ্কারভাবেই বলা যায়, ইরান আমাদের ধ্বংস করতে চায়। তারা ইউরোপ ও পশ্চিমা দেশ সহ সারা বিশ্বের জন্যই হুমকি। ইরান একের পর এক আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সম্পর্ককে আরো বেশি জোরদার করতে চাই। দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বদ্ধপরিকর। সংকটের দ্বিরাষ্ট্র সমাধানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে সবার ভূমিকা রাখতে হবে। এদিকে সোমবার ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের রকেট হামলার জবাব দিতে তাদের অবস্থান লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করলেও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার খান ইউনুস এলাকার বিভিন্ন জায়গায় এসব হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়া ছাড়াও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, দুর্নীতি মামলার জের ধরে পিছিয়ে গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শশীকলা নটরাজনের শপথ। আগামী সপ্তাহে রায়। সিরিয়া বিষয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলো বছরের পর বছর ধরে ভুল নীতি অবলম্বন করে আসছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়া সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইউরোপীয় কয়েকটি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে বলেও মনে করেন তিনি। এদিকে সিরিয়া সংকট শুরুর পর থেকে দেশটিতে প্রায় 13,000 বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবারও সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলবাব শহরে আইএসের সঙ্গে সিরীয় সেনাদের সংঘর্ষ চলে। পর্যবেক্ষণ সংস্থা জানায়, এদিন আলেপ্পোর সঙ্গে আলবাবের প্রধান পণ্য সরবরাহ রুটটি বিচ্ছিন্ন করে দেয় সিরীয় বাহিনী। আলবাব থেকে 9 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত তাল উয়েশিয়া এলাকাও নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। শহরটিতে আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরাও। পর্যবেক্ষণ সংস্থা আরও জানায়, শহরের দক্ষিণ দিক থেকে সিরীয় সেনারা এবং উত্তর দিক থেকে বিদ্রোহীরা ঘিরে রেখেছে আইএস সদস্যদের। আলবাব ছাড়াও আলেপ্পোর পূর্বাঞ্চলে অবস্থিত বাজা শহরেও আইএস সদস্যদের সঙ্গে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে, যদিও এতে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এর মধ্যে সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় 13,000 সরকার বিরোধী বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 2011 থেকে 2015 সাল পর্যন্ত সিরিয়ার সাইদনায়া কারাগারে এসব ফাঁসি কার্যকর করা হয় বলে জানায় সংস্থাটি। তদন্তে যেসব তথ্য উঠে এসেছে তা হলো, প্রতি সপ্তাহে সোমবার ও বুধবার 20 থেকে 50 জনকে ফাঁসিতে ঝোলানো হতো। তবে এক্ষেত্রে সবচেয়ে স্পর্শকাতর তথ্যটি হচ্ছে, বন্দীদেরকে অন্য সেলে নেয়ার কথা বলে
বের করে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। এই যখন অবস্থা, তখন সিরিয়ার চলমান যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকরে করণীয় ঠিক করতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক করেছে রাশিয়া, তুরস্ক ও ইরান। সিরিয়াতে যাতে উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলে সে লক্ষ্যে একটি অভিন্ন কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সিরিয়ায় এই মুহূর্তে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা। একই সঙ্গে সিরিয়ার পর্যাপ্ত মানবিক সহায়তার প্রবেশাধিকারও নিশ্চিত করতে হবে। আর এটি নিশ্চিত করতে মধ্যস্থকারী রাষ্ট্রগুলোকে সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকতে হবে। আস্তানায় এ বৈঠকের মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়া ইস্যুতে ইউরোপের কয়েকটি দেশ বছরের পর বছর ধরে ভুল নীতি অবলম্বন করায় মধ্যপ্রাচ্যের সংকট অনেক বেশি জটিল হয়েছে। সোমবার দামেস্কে বেলজিয়াম পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আসাদ বলেন, এমন নীতি অবলম্বনের কারণে ওই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন অব্যাহত রেখে প্রকারান্তরে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা নারীদের ধর্ষণের অভিযোগ এনেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত বছর রাখাইনে সরকারি বাহিনীর অভিযানকালে এসব অপরাধ সংঘটিত হয় বলে HRWর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাখাইনের মংডু জেলার অন্তত 9টি গ্রামে মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা বন্দুকের মুখে নারীদের ধর্ষণ করে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার পুলিশের সদস্যরা গোষ্ঠীবদ্ধভাবে এসব হামলা চালিয়েছে। একই সঙ্গে রাখাইন পরিস্থিতি খতিয়ে দেখতে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে HRW। ভারতে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়াত নেতা জয়ললিতার দীর্ঘদিনের সহচর শশীকলা নটরাজনের শপথ নিতে দেখা গেছে জটিলতা। সোমবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শশীকলার আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা থাকলেও 2 দশক আগের দুর্নীতি মামলার জের ধরে পিছিয়ে যায় তা। আদালতে শশীকলার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলায় গভর্নর সি বিদ্যাসাগর রাও তাকে শপথ বাক্য পাঠ করাতে সংশয়ে আছেন বলে জানা গেছে। এছাড়াও গভর্নর চেন্নাইয়ে উপস্থিত না থাকায় শপথ অনুষ্ঠান পিছিয়ে যায়। তবে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে তার চেন্নাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শশীকলার শপথ কখন হবে তা জানা যাবে। সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহে শশীকলার মামলার বিরুদ্ধে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে। এর আগে রাজনীতিতে অনভিজ্ঞ এবং কখনো নির্বাচনে বিজয়ী না হওয়া শশীকলা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে দায়িত্ব পাচ্ছেন সে বিষয়ে প্রশ্ন তোলেন গভর্নর সি বিদ্যাসাগর রাও। জয়ললিতার মৃত্যুর পর শশীকলা দলের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। তিনি সমর্থকদের কাছে চিনাম্মা বা মায়ের ছোট বোন নামে পরিচিত। এদিকে 61 বছর বয়সী শশীকলা রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কম থাকায় এত বড় পদে তাকে নিয়োগ দেয়া নিয়ে রাজ্যের বিরোধী দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। গত বছর ভারতের কানপুরে ইন্দোর পাটনা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার মূল হোতা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর কথিত এজেন্ট শামসুল হুদাকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। ইন্টারপোলের সহায়তায় মঙ্গলবার দুবাই থেকে শামসুল হুদা সহ আরো 3 জনকে নেপালে এনে গ্রেফতার করা হয়। গত নভেম্বরে ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় 150 মানুষ প্রাণ হারায়। ট্রেন লাইনে বোমা রেখে এই দুর্ঘটনা শামসুল হুদার পরিকল্পনায় ঘটেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও শামসুল হুদার বিরুদ্ধে নেপালের বারা জেলায় জোড়া খুনের অভিযোগ এবং ভারতীয় রুপি জাল করা সহ ভারত ও নেপালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভালো চাকরির প্রলোভনে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে নেপালে 38 বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। এর মধ্যে 2 জনের বৈধ কাগজপত্র থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদের কাঠমান্ডুর ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিবিসি জানায়, মানব পাচারের শিকার হওয়া অন্তত 38 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে নেপালের পুলিশ। ভালো চাকরির আশায় মানব পাচারকারীদের সহযোগিতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চেয়েছিলেন তারা। তাদের বেশিরভাগের কাছে ভ্রমণ বা কাজের বৈধ কাগজপত্র ছিল না। গ্রেফতারকৃতরা নেপালে অবৈধভাবে বাস করছিলেন বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। একদিনে ভারত, তুরস্ক ও কলম্বিয়ায় ভূমিকম্প। তুরস্কে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত বেশ কয়েক।
জার্মানির বার্লিনে একটি বাষ্পস্নান ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। ধোঁয়ার কারণে তার ফুসফুসে প্রদাহ হয়েছে বলে জানান চিকিৎসকরা। বার্লিনের প্রাণকেন্দ্র শোয়েনেবার্গের ওই বহুতল ভবনটিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে মাঠে নামে। তবে আগুনের লেলিহান শিখা ক্রমেই ছড়িয়ে পড়ায় পরবর্তীতে দমকল বাহিনীর 50টি ইউনিট একযোগে অভিযানে নামে। পরে ভবনের ভেতরে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে 25 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দমকল বাহিনী। আগুন লাগার কোনো কারণ এখনো জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুক্তি দিতে জারি করা আদেশ বাতিলের পরও রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দুর্নীতি বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির জনগণ। 7ম দিনে গড়ানো দুর্নীতি বিরোধী এ বিক্ষোভ ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনে রূপ নিচ্ছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান। গত 31 জানুয়ারি জারি করা ওই আদেশ রোববার তীব্র আন্দোলনের মুখে বাতিল করে সরকার। ওই দিনই জরুরি সভায় বসে মন্ত্রিপরিষদ। সে সময় জানানো হয়, সভা শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী উপস্থিত না থাকায় সংবাদ সম্মেলন বাতিল করা হয়। আন্দোলনকারীরা জানান, সংবাদ সম্মেলন বাতিল করায় সরকারের ওপর তারা আস্থা রাখতে পারছেন না। দুর্নীতিমুক্ত রোমানিয়া ও সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানায় বিক্ষোভকারীরা। তুরস্কে দুবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছেন বেশ কয়েকজন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি। এদিকে রাজধানী নয়াদিল্লি সহ উত্তর ভারতে ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরপর 2 দফা ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। স্থানীয় সময় সোমবার সকাল ও দুপুরে রিক্টার স্কেলে 5.3 ও 4.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তির স্থল ছিল এজিয়ান সাগর। ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। আমি খুবই ভয় পেয়েছি। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘর থেকে দৌড়ে বের হয়ে এসেছি। ভূমিকম্পে আইভাচিক শহরে 5 জন আহত হয়েছেন। 5টি গ্রামের অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে বসবাসের জন্য বাসিন্দাদের জন্য তাঁবু পাঠানো হয়েছে। ভূমিকম্পের ফলে 90টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বাড়ি বসবাসের উপযোগী না হওয়ায় আমরা তাঁবুর ব্যবস্থা করেছি। সোমবার রাতে রাজধানী নয়াদিল্লি সহ আশেপাশের কয়েকটি রাজ্যে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তরাখণ্ডের উথিমাত এলাকার 7 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ভারতে বিভিন্ন প্রদেশে মানুষকে আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হতে দেখা যায়। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রথমে আমি ভেবেছিলাম আমার মনে হয় মাথা ঘুরছে অথবা ঘুমের মধ্যে আছি, কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলাম ভূমিকম্প হচ্ছে। ভয় আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় স্থানীয় সময় সোমবার সকালে 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 300 কিলোমিটার গভীরের বক্টা শহরে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্প 30 সেকেন্ড স্থায়ী ছিল বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আফরিন জেরিন, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার ক্যাথলিক গির্জাগুলোয় হাজারো শিশুকে যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে। শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত অস্ট্রেলিয়ার রয়্যাল কমিশন সোমবার এ সংক্রান্ত চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায় 1980 সাল থেকে 2015 সাল পর্যন্ত 35 বছর পাদ্রীদের দ্বারা 4,440 শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। সহস্রাধিক গির্জার 1,880 জন পাদ্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। জড়িতদের মধ্যে 90% পুরুষ ও 10% নারী। দেশটির 40% গির্জায় এ ধরনের জঘন্য কর্মকাণ্ড হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। 1950 সাল থেকে 2010 সাল পর্যন্ত টানা 60 বছরের জরিপ অনুযায়ী অস্ট্রেলিয়ার 7% ক্যাথলিক ধর্মযাজক শিশু যৌন নিপীড়নের সঙ্গে জড়িত। নির্যাতনের শিকার মেয়ে শিশুদের গড় বয়স 10.5 ও ছেলে শিশুদের ক্ষেত্রে 11.5 বছর বলে জানা গেছে। নিপীড়নের কথা ধামাচাপা দিতে শিশুদের মানসিক নির্যাতন করা হতো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ট্রাম্পের মুখবয়বের মতো দেখতে 700 বছরের পুরনো একটি মূর্তি ব্যাপক আলোচিত হয়েছে। চতুর্থ শতাব্দীর একটি ক্যাথেড্রালের ছাদের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি নর্দমার মুখের সঙ্গে ট্রাম্পের চেহারা ও চুলের মিল পাওয়া যায়। অতীতে অদ্ভুত আকৃতির মানুষ, পশু, পাখির মুখমণ্ডল দিয়ে ওইসব নর্দমার মুখ তৈরি করা হতো। যুক্তরাষ্ট্রের নটিংহ্যামশায়ারের সাউথওয়েল মিনস্টার ক্যাথেড্রালে ট্রাম্পের মতো দেখতে অবয়বের ছবি প্রকাশ হবার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। উড়োজাহাজের দীর্ঘতম যাত্রার রেকর্ড গড়েছে কাতার এয়ারওয়েজ। কাতারের দোহা বিমানবন্দর থেকে টানা 16 ঘন্টা 23 মিনিট আকাশপথে 14,535 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিউজিল্যান্ডের ওকল্যান্ড বিমানবন্দরে পৌঁছায় বোয়িং 777-200 LR সিরিজের উড়োজাহাজটি। কাতারের রাষ্ট্রীয় বিমান চলাচল সংস্থা জানিয়েছে, নির্ধারিত সময়ের 5 মিনিট আগেই QR920 ফ্লাইটটি গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। ওকল্যান্ডে পৌঁছানোর পর জলকামানের পানি ছুড়ে উড়োজাহাজটিকে স্বাগত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। ঐতিহ্য অনুযায়ী নতুন আন্তর্জাতিক রুটের প্রথম ফ্লাইটটি এ সম্মান পেয়ে থাকে। এদিকে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা জানিয়েছে, রাজধানীর নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো যেতে তাদের উড়োজাহাজটিকে 15,127 কিলোমিটার পাড়ি দিতে হয়। দূরত্বের দিক থেকে তাদের রুটই বিশ্বের দীর্ঘতম বলে দাবি সংস্থাটির। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর চূড়ান্ত রায় আজ, আশাবাদী হোয়াইট হাউস। পুনর্বহাল হলে বিশৃঙ্খলার আশঙ্কা আইনজীবীদের। অধিকৃত পশ্চিম তীরে নতুন 4,000 বসতি নির্মাণের বিতর্কিত প্রস্তাব ইসরায়েলি পার্লামেন্টে পাশ, ফিলিস্তিনের তীব্র নিন্দা, রাজনৈতিক সমাধানের পথ রুদ্ধ হওয়ার শঙ্কা। এবং সিরিয়া বিষয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলো ভুল নীতি অবলম্বন করে আসছে, অভিযোগ আসাদের। সংকট শুরুর পর থেকে 13,000 বন্দীকে ফাঁসিতে ঝোলানোর অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, অমর 21শে গ্রন্থমেলার আজ 7ম দিন। লেখক, প্রকাশক ও পাঠকের এই প্রাণের মেলার আজকের আয়োজনের খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী পারমিতা হিম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টাকা প্রচার সুব্রত সাহা। শিরিন পাবলিকেশনসের ছোট গল্পের বই রানা জামানের একা স্বপ্নের পৃথিবীও ভালো লাগে না। একা স্বপ্নের পৃথিবীও ভালো লাগে না। প্রাণের মেলায় আজকের প্রাণের মেলার সব খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। এই অমর 21শে গ্রন্থমেলা 2017-এর 7ম দিন আজ, এবং আমরা দেখছি প্রতিদিন কিন্তু দিন দিন এখানে ক্রেতা বা দর্শনার্থীদের যে সংখ্যা, মেলার প্রবেশদ্বার খোলার সাথে সাথে সেই দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। এবং আজকের মেলার যে একটি বিশেষ দিক হল, প্রতিদিন যতগুলো বই বেরোচ্ছিল, প্রতিদিন আমরা দেখছিলাম 50 থেকে 60টি বই বেরোচ্ছিল। গতকাল 90টি নতুন বই প্রকাশিত হয়েছে। আজকে মনে হচ্ছে, যদিও এখনো আমরা সম্পূর্ণ লিস্ট এখনো পাইনি, সেই তালিকা এখনো না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে যে আজকে বোধহয় নতুন বই প্রকাশনার সংখ্যা 100-রও বেশি ছাড়িয়ে যাবে। আমার সঙ্গে রয়েছেন প্রকাশক মনিরুল ইসলাম, আমাদের সবারই অনেক পরিচিত মানুষ, এবং তার প্রকাশনা সংস্থা অনেকদিন ধরেই প্রকাশনা শিল্পের একটি শীর্ষস্থান ধরে আছে। তার কাছ থেকে জানতে চাইব, এবার মনির ভাই কতটা বই বেরোচ্ছে আপনার প্রকাশনা? আমার প্রায় 150টি বই এবার প্রকাশিত হবে। অলমোস্ট 130টি প্রকাশিত হয়েছে, আর 10 তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি সবগুলো বই আনার। বিভিন্ন বিষয় আছে, এবার অনেক বিষয়কে বেছে নিয়েছি আমরা পাঠকের কথা চিন্তা করি। নতুন লেখকদের বই, আপনার বিশিষ্ট লেখকদের বই সবসময় বের হয় দেখি, বা একটা বিশাল ভিড় থাকে আপনার প্রকাশনার সামনে লেখকদের অটোগ্রাফ নেওয়ার জন্য। নতুন লেখকদের বই আর পুরনো বিশিষ্ট লেখকদের বই কতটা, এর মধ্যে এর অনুপাতটা কি এবারে নতুন বইগুলো? আসলে কি, নতুন বই আমরা চেষ্টা করি প্রতি বছরই আমাদের প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে 10টি নতুন লেখকের বই প্রকাশ। এবারও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু তারা যদি শুরুতেই ওরকম আশাবাদ হবে না, পাঠকরা তাদেরকে জানতে হবে, তাদেরকে বুঝতে হবে, তারপরে আমার যেন অনেক ভালো লেখক বেরিয়ে আসবে। আর যারা জনপ্রিয় আছেন, যারা পুরনো লেখক, তাদের তো আছেই, তাদের বই এমনি পাঠকরা কিনছেন, তাদেরকে পরিচিত অনেক, তাই মেলায় তাদেরকেই খুঁজছেন আগে এসে।
মনির ভাই, সারা পৃথিবীতে প্রযুক্তিগত অনেক পরিবর্তন এসেছে সবকিছুতেই। আমাদের টেলিভিশন মাধ্যমে যেমন নানা ধরনের প্রযুক্তি এসেছে, বই প্রকাশনার জগতে নিশ্চয়ই অনেক ধরনের প্রযুক্তির সমাবেশ ঘটেছে। বাংলাদেশে কতটা এর ছোঁয়া লেগেছে এবং এবারের বইমেলায় 2017-এর বইমেলায় কতটা আমরা প্রযুক্তির সেই ছোঁয়া পাচ্ছি, নাকি আমরা আগের অবস্থাতে আছি? আসলে না, আসলে প্রযুক্তির তো আপনাকে এখন ডিজিটালের যুগ, আপনাকে সেভাবে আগাতেই হবে। আমি যদি সেই পুরনো ধ্যান ধারণা, তাহলে কোনো বই প্রকাশিত হবে না। এখন অনেক বই দ্রুত বের হয়, 5 দিনেও একটি বই প্রকাশ হয়ে যায় প্রযুক্তির কারণে। অনেক লেখক এখন কম্পোজ করে তারা নিজেরাই পাঠিয়ে দেয় ইমেলে। আপনার এখন ইমেলে সবকিছু হয়ে যায়, তাই আমাদেরকে অনেকটা পরিশ্রমও কম করতে হয়, যার জন্য আমাদের এখন বই প্রকাশ খুব দ্রুত হয়ে যায় এবং অনেক বই এবং ভালো মানের বই প্রকাশ করছে। মনির ভাই, এই যে প্রতি বছর সোহরাওয়ার্দী উদ্যানের পরিসর বাড়ছে, স্টলের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রতি বছর আমি আজকেও যখন ঢুকছিলাম মানে এরকম দর্শনার্থীদের সঙ্গে, ক্রেতাদের সঙ্গে আমার কথা হলো, জিজ্ঞেস করছে যে এই বইটা কোন প্রকাশনা থেকে বের হয়েছে তারা জানে না। আবার যারা একটু সচেতন, হয়তো তারা পত্রিকা বা কোথাও বিজ্ঞাপন দেখেছে, সে স্টলটা কোথায় জানে না। এই সমস্যাটা প্রতি বছরই দেখি, মানে এটা কি কোনোভাবে সমাধান করা? না, আপনি ঠিকই বলেছেন। আসলে প্রতিবারে আমরা এই সময়টা বাংলা একাডেমি কর্তৃপক্ষকে বলি, তারা প্রতিবার করে দেবে, কিন্তু সব ডিজিটাল, এটাও ডিজিটালি হওয়া উচিত। আপনার এখন প্রতিটা মোবাইলে মেসেজ দেওয়া উচিত মানুষদের, গ্রামীণ বিভিন্ন কোম্পানি হচ্ছে এই স্টলগুলো এত নাম্বার, তাহলে ইজি হয়ে যায়, খুব একটা কষ্টকর ব্যাপার না। নম্বরটাই তো খুঁজে পাই না। একটা ডিজিটাল বোর্ড রাখা উচিত বড় করে, যেমন এয়ারপোর্টে থাকে কখন অ্যারাইভাল কি, এরকম থাকা উচিত বিভিন্ন মোড়ে মোড়ে, যে কোন স্টলটা কত নম্বর কোথায়, বিভিন্ন মোড়ে করতেই পারে অনায়াসে। আমার মনে হয় কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি দেওয়া উচিত, এখনো পারে, ইচ্ছা করে, এখনো সময় আছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বাংলাদেশের বই প্রকাশনা বা বই সংক্রান্ত যে ব্যবসার বাজার বলবো আমি, এটা কি শুধু ফেব্রুয়ারি মাসের জন্য, এটা কি শুধু এক মৌসুমে, মানে বাকি সময় কেন আমরা স্কুলে বইমেলা কিংবা কলেজে বইমেলা, কিংবা আমি বলবো একটা এলাকায় বইমেলা, একটা মানে ঢাকা শহরের বাইরে যাওয়া, রাজধানীর বাইরে যাওয়া, এই আয়োজনগুলো কেন চোখে পড়ে না? না, আসলে এই আয়োজনে ব্যাপকভাবে হয় না। আসলে ফেব্রুয়ারি বই মেলাটা এমন একটা মেলা যেটাকে সারা দেশের মানুষ এখানে আসে, এবং পশ্চিমবঙ্গের অনেক পাঠক আমাদের এই মেলায় অংশগ্রহণ করে আসে দেখে। আর যেগুলো হয় না ঠিক না, অনেকগুলো হয় জাতীয় গণতন্ত্রের উদ্যোগে হয়, আমাদের সমিতির উদ্যোগে হয়, অনেকগুলো মেলা করছি, কিন্তু সেভাবে আমরা ব্যাপকভাবে সাড়া দিতে পারিনি, কারণ এই মেলাগুলো ওইভাবে আমরা প্রচারটাও পাইনি। আপনার প্রতিটা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এই মেলাটাকে যেভাবে হাইলাইটস করে, অন্য মেলাগুলো এরকম করে না। তবে আমরা চেষ্টা করছি, আমরা ব্যক্তিগতভাবে অনেকেই করছেন, কারণ আমরা একটা বলছি কৈশোর তারুণ্যে বই, আমরা একটা স্লোগান দিয়েছি ক্লাসের সাথে বই থাকতে হবে। আমরা প্রতিদিন স্কুলে মেলা করছি, প্রতি মাসে 2টা স্কুল আমরা টার্গেট করেছি, এরকম অনেকেই আমরা মিলে করছি। আপনি হয়তো 2-1 বছর দেখতে পাবেন যে বই নিয়ে আমরা ব্যাপক সাড়া ফেলছি। আমরাও চাই আপনারা বই নিয়ে সাড়া ফেলতে পারেন এবং মানুষ বই পড়ুক। আপনি অনেকদিন ধরে প্রকাশনা শিল্পের সঙ্গে আছেন, আপনার প্রকাশনা সংস্থা আছে। আপনার কাছে আমি জানতে চাইবো একটি বিষয়, যে লেখকদের মান আপনার কাছে কি মনে হয়, এটা কি দিন দিন বাড়ছে নাকি দিন দিন নিচের দিকে যাচ্ছে? সেই সঙ্গে পাঠকের মান, এই দুটো বিষয় সম্পর্কে আমি জানতে চাইবো আপনার পর্যবেক্ষণ। আসলে দেখেন, সেই মানের ভালো লেখক এখন উঠে আসেনি আমাদের, এই গত 5-10 বছর আমরা পাইনি। আগে যারা ছিল তারাই আছে, এর মধ্যে যে ভালো লেখক অনেকে আছেন, কিন্তু তুলনামূলক অনেক কম। তারা ঠিক পাঠকদের মনে দেখাতে পারেনি আমার মনে হয়। এখন এই হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, জাফর ইকবাল, এরাই কিন্তু আছে, তাই আছে, কিছুদিন নাই তা নয়, পাঠক সংখ্যা অনেক কম। তবে পাঠক বাড়ছে, পাঠক এই ডিজিটালের যুগে, এই অনলাইনের যুগে পাঠক কিন্তু বাড়ছে। বইয়ের আনন্দটা আলাদা, বইয়ের মজাটা আলাদা, বই বিকল্প তো কিছু নাই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম প্রকাশক মইনুল আলমের সঙ্গে, এবং তিনি আমাদেরকে নানা বিষয় নিয়ে বলছিলেন বইমেলার, এবং সেই সঙ্গে যেটি সবচেয়ে বড় বিষয়, যারা এখানে এসে স্টল খুঁজে পেতে কিছুটা অসুবিধায় পড়েন, তাদেরকে বলবো প্রবেশদ্বারের পথে কিন্তু একটি দিক নির্দেশক দেওয়া আছে, যদি আপনারা সেখান থেকে কিছু হতে পারেন। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং ফিরে এসে আবারও যোগ দিচ্ছি গানের মেলায়।